আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উত্তরায় বিমান দুর্ঘটনা, স্কুল ভবনে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান। নিউ ইয়র্ক টাইমস গাজা গণহত্যার অংশীদার, বিশ্ব মিডিয়ায় লুকানো সত্য বেরিয়ে আসছে। সাইপ্রাসকে দুই ভাগেই রাখতে চান এরদোয়ান, আবারও দুই রাষ্ট্র সমাধানের পক্ষে তুরস্ক। পাকিস্তানকে কাছে টানায় আমেরিকার উপর বিরক্ত ভারত, চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। ইউরোপ নিষেধাজ্ঞা দিলে হরমুজ ছেড়ে দেবে ইরান, যুদ্ধের হুমকিতে উপসাগর এলাকা। উত্তরায় বিমান দুর্ঘটনা, স্কুল ভবনে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান। বিশ্ব মিডিয়ায় তোলপাড়। আপনি কি জানেন রাজধানীর আকাশে কি ঘটল, যা পুরো দেশ কাঁপিয়ে দিয়েছে আর এখন সাড়া ফেলেছে সারা বিশ্বে? আজকের ভিডিওর শুরুতেই একটি মর্মান্তিক সংবাদ। ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত এবং নারী ও শিশুসহ আরও ৫০ জন দগ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বিমানটি ছিল চীনের তৈরি FBGI মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। দুপুর ১টা ৬ উড্ডয়ন করার মাত্র ১২ মিনিট পর, অর্থাৎ ১টা ১৮তেই তা ভয়াবহভাবে ভেঙে পড়ে স্কুল ভবনের ওপর। এই হৃদয়বিদারক দুর্ঘটনা শুধু বাংলাদেশ নয়, বিশ্ব মিডিয়ার শিরোনামে উঠে এসেছে। রয়টার্স, AP, ইন্ডিয়া টুডে, গালফ নিউজ, দ্য স্টার সব বড় বড় আন্তর্জাতিক গণমাধ্যমই খবরটি প্রকাশ করেছে। রয়টার্স জানায়, কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে ১ জন নিহত। AP বলছে অন্তত ১৩ জন আহত, যাদের মধ্যে শিক্ষার্থীও রয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে প্রশিক্ষণের সময় এই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে ঢাকার মাইলস্টোন স্কুলে। মালয়েশিয়া ও আমিরাতের পত্রিকাগুলোও জানায় স্কুলের শিক্ষার্থী ও আশেপাশের মানুষ আহত হয়েছেন। এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে উদ্ধার অভিযান চলছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন হল, নিরাপত্তা ব্যবস্থার কোথায় ঘাটতি ছিল? স্কুলের উপর বিমান ভেঙে পড়া কি কোনো বড় অবহেলার ইঙ্গিত দেয় না? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যেন সবাই সতর্ক হয় এবং সচেতন হয়। নিউ ইয়র্ক টাইমস গাজা গণহত্যার অংশীদার, বিশ্ব মিডিয়ায় লুকানো সত্য বেরিয়ে আসছে। গাজায় যারা মরছে তাদের খবর কিভাবে প্রকাশ করা হচ্ছে, তাতে সত্যিই কি সত্য বলা হচ্ছে? নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে এবার উঠেছে ভয়াবহ এক অভিযোগ। গাজার যুদ্ধকে ঘিরে এবার বিশ্বখ্যাত মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসকে নিয়ে বিতর্ক তুঙ্গে। একটি সংগঠন বলছে এই পত্রিকাটি আসলে ইসরায়েলি যুদ্ধাপরাধ ঢাকতে সাহায্য করছে। এই অভিযোগ তুলেছে গাজার যুদ্ধবিরোধী লেখকদের সংগঠন ওয়াউগ বা রাইটার্স অ্যাগেনস্ট দ্য ওয়ার অন গাজা। তাদের দাবি, নিউ ইয়র্ক টাইমস শুধু ইসরায়েলিপন্থী রিপোর্টই করছে না, পত্রিকাটির অনেক সাংবাদিক এবং সম্পাদক সরাসরি ইসরায়েলি লবিং গোষ্ঠীর সঙ্গে যুক্ত। একটি বিশদ নথিতে তারা জানিয়েছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টারদের এমনকি ফিলিস্তিন অধিকৃত অঞ্চল কিংবা গণহত্যা শব্দগুলোও ব্যবহার করতে বাধা দেওয়া হয়। এই ঘটনা শুধু সাংবাদিকতার নৈতিকতা নয়, মানবতার বিরুদ্ধেও এক বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ওয়াউক দাবি করে, নিউ ইয়র্ক টাইমস এমন ব্যক্তিদের প্রচারের সুযোগ দিয়েছে যারা জায়নিস্ট প্রকল্পকে সমর্থন করেন, আর এর মাধ্যমে গাজার গণহত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। ২০২৪ সালে প্রকাশিত এক গবেষণাও উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, লস অ্যাঞ্জেলেস টাইমস সবগুলোই গাজা যুদ্ধ নিয়ে একচোখা রিপোর্টিং করেছে। ইহুদি বিদ্বেষ নিয়ে বেশি বললেও ইসলাম বিদ্বেষ নিয়ে প্রায় চুপ থেকেছে। এমনকি BBC এবং CNN-এর কয়েকজন সাংবাদিকও স্বীকার করেছেন তাদের নিউজরুমে ইসরায়েলি দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেওয়া হয়, আর অনেক সত্য ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দেওয়া হয়। ওয়াউক বলছে, এভাবে সাংবাদিকতা নয়, বরং যুদ্ধাপরাধের পক্ষেই দাঁড়ানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, গাজার মানুষের কণ্ঠ কি সত্যিই কাগজে পৌঁছায়? আপনি কি মনে করেন পশ্চিমা গণমাধ্যমগুলো নিরপেক্ষ? কমেন্টে জানান আপনার মতামত। এই ভিডিওটি শেয়ার করুন যেন সত্য চাপা না পড়ে।
সাইপ্রাসকে দুই ভাগেই রাখতে চান এরদোয়ান। আবারও দুই রাষ্ট্র সমাধানের পক্ষে তুরস্ক। একদিকে শোক, অন্যদিকে উদযাপন। ৫১ বছরেও মেলেনি সাইপ্রাস সংকটের সমাধান। বরং এবার এরদোয়ান বললেন, সমাধান একটাই, দুই রাষ্ট্র। সাইপ্রাস ইস্যুতে আবারও কড়া বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ২০ জুলাই সাইপ্রাসে তুর্কি হস্তক্ষেপের ৫১তম বার্ষিকীতে তিনি উত্তর সাইপ্রাস সফরে গিয়ে বলেন, এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বীপের বাস্তবতা মেনে নেওয়ার। ১৯৭৪ সালে গ্রিস সমর্থিত এক সামরিক অভ্যুত্থানের জেরে তুরস্ক সাইপ্রাসে সামরিক অভিযান চালায়। এরপর থেকে দ্বীপটি বিভক্ত, দক্ষিণে গ্রিক সাইপ্রিয়ান আর উত্তরে তুর্কি সাইপ্রিয়ান অংশ। ১৯৮৩ সালে ঘোষণা করা হয় উত্তর সাইপ্রাস তুর্কি প্রজাতন্ত্র বা TRNC, যেটিকে এখনও শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে। এরদোয়ান বলছেন, তুর্কি সাইপ্রিয়ানদের ওপর চাপিয়ে দেওয়া বিচ্ছিন্নতা আর চলতে পারে না। তাদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করা এখন সময়ের দাবি। এই দিন ঘিরে দ্বীপ জুড়ে ছিল দুরকম আবেগ, দক্ষিণে শোক আর উত্তরে ছিল উদযাপন। ভোর ৫টা ৩০ বিমান হামলার সাইরেন বাজিয়ে স্মরণ করা হয় ১৯৭৪ সালের ঘটনা। সাইপ্রাস প্রেসিডেন্ট বলেন, আমরা ভুলব না, ১ ইঞ্চি জমিও ছাড়ব না। আর এরদোয়ান বলছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই একমাত্র পথ। জাতিসংঘ মহাসচিব গুতেরেস কিছুদিন আগেই উভয় পক্ষের আলোচনাকে গঠনমূলক বললেও এখনও অনেক সমস্যা অমীমাংসিত। ২০১৭ সালের ক্রন্স মন্টানা আলোচনাও ব্যর্থ হয়েছিল। তুর্কি নেতাদের ভাষায়, শান্তি এসেছে ১৯৭৪-এর হস্তক্ষেপেই। গ্রিক পন্থীরা আসলে তুর্কি সাইপ্রিয়ানদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ৫১ বছরেও সমাধান আসেনি। এবার কি সত্যি দ্বীপ বিভক্ত রাখার সময় এসেছে? আপনি কি মনে করেন, দুই রাষ্ট্রই কি ভবিষ্যতের বাস্তবতা? পাকিস্তানকে কাছে টানায় আমেরিকার উপর বিরক্ত ভারত। চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসের ডিনারে ডাকলেন, আর তাতেই উত্তপ্ত হয়ে উঠল ভারত। নিরাপত্তার বাণিজ্যে আমেরিকাকে ধাক্কা দিয়ে এবার চীনের দিকে ঝুঁকছে নয়াদিল্লি। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনিরের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। আর এই নিয়েই রীতিমতো কূটনৈতিক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। নয়াদিল্লি বলছে, কাশ্মীর হামলার পর পাকিস্তানের সঙ্গে এমন সম্পর্ক ভারতের নিরাপত্তা এবং সম্মান দুইয়ের জন্যই হুমকি। ৩ জন শীর্ষ ভারতীয় কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের এই আচরণ ভারত মার্কিন সম্পর্কের ভিত নড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের প্রতি ট্রাম্পের আগ্রহ ভারতকে চীনের সঙ্গে আবারও সম্পর্ক জোরদারে বাধ্য করছে। ২০২০ সালে চীন ভারত সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেইজিং সফর করেন। তাছাড়া ট্রাম্প প্রশাসন ভারতের উপর শুল্ক আরোপের কথাও ভাবছে, যার কারণে বাণিজ্য আলোচনা প্রায় বন্ধের পথে। মোদির অফিস ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর ইস্যুতে মার্কিন মধ্যস্থতা নয়, শান্তি এসেছে দুই দেশের সেনা কমান্ডারদের আলোচনায়। এদিকে চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক ভারতকে ভাবাচ্ছে, কিন্তু চীনের সঙ্গেই নতুন করে সম্পর্ক তৈরির পথও খুঁজছে নয়াদিল্লি। প্রশ্ন হল, ভারত আমেরিকার সম্পর্কে কি ফাটল ধরছে, আর চীনের সঙ্গে বন্ধুত্ব কি ভারতের জন্য নিরাপদ? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। ইউরোপ নিষেধাজ্ঞা দিলে হরমুজ ছেড়ে দেবে ইরান, যুদ্ধের হুমকিতে উপসাগর এলাকা। ইউরোপ যদি আবার নিষেধাজ্ঞা দেয়, তাহলে উপসাগরে নিরাপত্তা নিশ্চিতায় আর থাকবে না ইরান। ইরানের এই হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য আব্বাস মক্তাদাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপ যদি জাতিসংঘের মাধ্যমে পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনে, তবে হরমুজ প্রণালী থেকে ইরান সরে দাঁড়াবে। হরমুজ প্রণালী, এই অঞ্চল দিয়েই বিশ্বের 1/3 তেল রপ্তানি হয়। সেখানে যদি নিরাপত্তা সংকট তৈরি হয়, তবে তার প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতিতে। E3 অর্থাৎ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি জানিয়েছে, আগস্টের মধ্যে ইরান পরমাণু আলোচনায় না ফিরলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হবে। কিন্তু তেহরান বলছে, 2018 সালে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর E3 আর আইনগতভাবে এই প্রক্রিয়ার অধিকার রাখে না। ইরান সতর্ক করে বলেছে, যদি নিষেধাজ্ঞা ফেরানো হয়, তবে তারা আর উপসাগরে মাদক পাচার রোধ বা নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে না। এমনকি ইরান বলেছে,
রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র সবাই যখন ইউরোপের সঙ্গে দ্বন্দ্বে, তখন ইউরোপ নিজের জন্য হুমকি তৈরি করতে চাইবে না। এখন প্রশ্ন হলো, ইউরোপ কি চাপে ফেলতে পারবে ইরানকে, নাকি উপসাগরে আবার শুরু হবে নতুন করে উত্তেজনা? আপনার বিশ্লেষণ জানাতে ভুলবেন না কমেন্টে। এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনি মনে করেন ভবিষ্যতে যুদ্ধ শুধু ট্যাঙ্ক আর বোমান না, জ্বালানি আর চুক্তির মধ্যেই শুরু হয়ে যায়। এমন আন্তর্জাতিক বিশ্লেষণ প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।